আপনারা যারা বং এভরিথিং চ্যানেলের এ সমস্ত গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প হিমানীশ গোস্বামীর লেখা তারাগ্রামের অদ্ভুত ভুতুড়ে কাণ্ড কারখানা। তারাগ্রামের রায়েদের জমিদারি দেখাশোনা করার লোক নেই। 30-40 বছর আগেই তারা সব চলে এসেছেন, কেউ কলকাতা, কেউ দিল্লি, কেউ বা আরও দূরে। রায়বাড়ির বড় কর্তা সুন্দরবাবু, 4 জন লাঠিয়াল আর কয়েকজন ভৃত্য, আগেকার রান্নার লোক, ঝাড়ুদার, এইরকম সব সমেত 10-12 জন সেখানেই থেকে গেল। আর একজন থেকে গেলেন একজন ব্রিটিশ পর্যটক, যিনি ভারত দর্শনের এসেছিলেন। পাঞ্জাব থেকে নেফা, উত্তর পূর্বাঞ্চলের এক রাজ্য ছাড়াও বহু অজানা অচেনা গ্রাম, শহর, জঙ্গলে ঘুরে বেরিয়ে বহু ছবি তুলে ডায়েরির পাতায় সব লিখে রেখে গেছেন। ডায়েরির পাতায় সব লিখে রেখে সেগুলো তিনি লন্ডনে পাঠিয়ে দিতেন, যাতে পরে সেগুলো দিয়ে ভারত সম্পর্কে তিনি একটা ভ্রমণ কাহিনী লিখতে পারেন। কিন্তু প্রথম 2 বছর নিয়মিত তা করলেও একাধিক কারণে আর তিনি সেটা করে উঠতে পারেননি। ওর নাম ছিল ডেরেক সালিভান। ভারতে এসেছিলেন যখন তার বয়স ছিল 40। আজ বেঁচে থাকলে তার বয়স হতো 80 বছর। কয়েক বছর আগে হঠাৎই তিনি 3 দিনের ম্যালেরিয়ায় জ্বরে মারা যান। সুন্দরবাবু ওই ডেরেক সাহেবকে তার বাড়িতেই আশ্রয় দিয়েছিলেন। এককালে ডেরেক ছিলেন স্বাস্থ্যবান, চমৎকার, দীর্ঘ চেহারার এক সুপুরুষ। কিন্তু ভারতবর্ষের আনাচে কানাচে ঘুরে অনিয়মিত জীবনযাপন করে হয়ে উঠেছিলেন ভারী দুর্বল। তারাগ্রামটি ছিল বহরমপুরের কাছে। ডেরেক সুন্দরবাবুর আশ্রয় ছিলেন বেশ কয়েক বছর। সুন্দরবাবুর আশ্রয় থাকলেও ডেরেকের জন্য তার এক ভাই প্রতি মাসেই টাকা পাঠাতেন এবং ডেরেক সাহেব সুন্দরবাবুকে টাকা দিতেন নিয়মিত। ভারী ভালো মানুষ ছিলেন। তিনি একটু একটু বাংলাও শিখে নিয়েছিলেন, আর যারা ইংরেজি শিখতে চাইতো তিনি তাদের ইংরাজি কথাবার্তা শেখাতেন। নিজেই বই কিনে বিতরণ করতেন। গ্রামে কেউ অসুস্থ হলে তিনি হোমিওপ্যাথি মতে ঔষধ দিতেন। যে যা দিতে পারত তিনি তাই নিতেন। ওর চুল ছিল অবিন্যস্ত, দাড়ি ছিল সাদা পাকা, মাঝে মাঝে কাঁচির সাহায্যে একটু একটু কাটতেন। সুন্দরবাবুর সঙ্গে নানান বিষয়ে কথাবার্তা বলতেন, ব্রেকফাস্ট আর ডিনারের সময়। ডেরেকের প্রিয় খাদ্য ছিল ঝাল লঙ্কা, কাঁচা পেঁয়াজ আর কাসুন্দি দিয়ে মাখা পান্তা ভাত। ব্রেকফাস্টে কোনো দিন পান্তা, কোনো দিন হাতে গড়া রুটি আর ডিমের অমলেট খেতেন। ডিমের মধ্যে পছন্দ করতেন হাঁসের ডিম। সময়টা বেশ কাটছিল, কিন্তু আগেই বলেছি ডেরেক মারা গেলেন ম্যালেরিয়ায়। তারাগ্রাম থেকে বেশ দূরে খ্রিস্টানদের এক কবরখানায় তাকে খ্রিস্টান মতে সমাহিত করা হয়। তবে তিনি ছিলেন অজ্ঞেয়বাদী। অজ্ঞেয়বাদী বলা হয় তাদের, যাদের ঠিক নাস্তিক বলা যায় না। তারা বলেন, আমরা যেমন অনেক কিছু জানি না, তেমনি ভগবান আছেন কি নেই সেটাও কিন্তু জানি না। থাকলে আছেন, না থাকলে নেই। যাই হোক, তার মৃত্যু হলে সুন্দরবাবুর ভারী কষ্ট হয়েছিল। কত গল্পই না হতো তার সাথে। কোথায় লোকেরা কুকুর খায়, কোথায় খায় শুটকি মাছের গুঁড়োর সঙ্গে লেবুর আচার আর এক গাদা লাল রঙের শুকনো লঙ্কার গুঁড়ো মেশানো খাবার। কোথায় তিনি খেয়েছেন কাঁঠালের বিচি শুকিয়ে গুঁড়ো করে আটার সঙ্গে মিশিয়ে মোটা রুটি, তার স্বাদ নাকি চমৎকার। এইসব নানা রকমের খাদ্য তিনি নিজে তো খেয়েছেনই, আবার ডায়েরিতে কায়দা করে লিখেও রেখেছেন।
পরে একটা বই লিখবেন, এটাই ছিল তার মনের ইচ্ছে। কিন্তু সেসব আর হয়নি। ডেরেক মারা যাওয়ার পর সুন্দরবাবু হয়ে উঠলেন ভারী একা। সুন্দরবাবুর বাড়িতে যারা ছিলেন তারা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়তে লাগলো। কেউ কেউ মারাও গেল। নূতন কাউকে আর পাওয়া গেল না কাজের জন্য। একজন বুড়ো হিসেব রাখার লোক ছিল মাত্র, নাম হরিপদ সরকার। তিনি কাছেই থাকতেন, আসতেন মাঝে মাঝে। একদিন সুন্দরবাবুও মারা গেলেন। আত্মীয় স্বজন কেউ কেউ খবর পেয়ে এলেন বটে, তবে কয়েকদিন থেকে সবাই চলে গেল। এরপর থেকে বাড়িটা ফাঁকা হয়ে গেল একেবারেই। চোর ডাকাতদের আড্ডা হয়ে দাঁড়ালো সেটা। তাও বেশি দিন নয়। স্পষ্ট বোঝা গেল ও বাড়িতে ভূত থাকে। কেউ ও বাড়িতে এক রাতের বেশি থাকতে পারে না। এক রাত্রি কেন, আধ রাত্রিও নয়। জেগে থাকলে গোলমাল কম, কিন্তু ঘুমিয়ে পড়লেই সাংঘাতিক ঘটনা। খাট থেকে শুয়ে থাকা ব্যক্তি জেগে উঠে দেখেন হয়তো 10.5 মাইল দূরে একটা পাকুড় গাছের ডালে তিনি শুয়ে আছেন। একবার একজন ভূতে অবিশ্বাসী ব্যক্তি তার এক বন্ধুকে নিয়ে আর খাবার দাবার বেঁধে সেই বাড়িতে রাত্রি বাস করতে এলেন। রাতের বেলা সামান্য কিছু খেয়ে তারা শুয়ে পড়ল। সকালে রোদ্দুর এসে জানলা দিয়ে ঢুকলো ঘরে, আর তাদের ঘুম ভেঙে গেল। এমন একটা ব্যাপার তারা দেখল যে তারা সবাই ভয়ে কাঁপতে লাগলো। তারা দেখলেন ওদের খাদ্য হয়ে গেছে সম্পূর্ণ অদৃশ্য। ফ্লাক্সে যেটুকু চা ছিল সেটাও হাওয়া। আর বন্দুকটা দেখে ভারী দুঃখ হলো। দামি উইনচেস্টার বন্দুকটা 4 টুকরো হয়ে ভেঙে মেঝেতে পড়ে আছে। এরপরেই দুজনেই অজ্ঞান। তারপর তাদের হলো জ্বর, যাকে বলে ভয়ের জ্বর। সারতে সময় লাগলো 1 মাস। তবে সবচেয়ে মারাত্মক ব্যাপার ঘটেছিল মধুময় আচার্যের বেলায়। উনি ছিলেন বহরমপুরের একজন ওঝা। তিনি হিন্দু ভূত, মুসলমান ভূত, খ্রিস্টান ভূত, এই 3 রকম ভূতকে অনায়াসেই জব্দ করতে পারতেন। তার খুব খ্যাতিও ছিল। সকলে একবার তাকে চ্যালেঞ্জ জানালে তিনি বললেন, আমিও বাড়িতে কেবল থাকবো তা নয়, ওই বাড়ির ভূত সে যতই শিয়ানা হোক, ওই বাড়ি থেকে তাকে আমি চিরকালের মতো হাঁটিয়ে তবে ছাড়ব। এ কথা গোপন রইল না। সুন্দরবাবুর ওয়ারিসরা বললেন, ভূত মুক্ত করতে পারলে ওনাকে 20,000 টাকা বকশিস দেওয়া হবে। মধুময় আচার্য বললেন, এর পরের অমাবস্যার রাতে ওই বাড়িতে তিনি 2 জন চেলাকে নিয়ে থাকবেন। সেখানে তিনি একটা যজ্ঞ করবেন, যাতে ওই বাড়ি থেকে সমস্ত ভূত 1-8 দিনের মধ্যেই চলে যায়। অন্তত 40 বছরের মতো বিদায় নিতে বাধ্য হয়। তিনি অমাবস্যার 3 দিন আগে থেকে ওই বাড়িটার চারিদিকে 100-র উপর বাঁশের খুঁটি পুঁতে মন্ত্রপুত সুতো দিয়ে বাড়িটাকে ঘিরে দিলেন। 3 দিন ধরে মাঝে মাঝে মন্ত্রপাঠ চলল। 2 জন ঢাক ঢোলও বাজালো। তারপর অমাবস্যার রাতে 2 চেলা সমেত তিনি ঢুকলেন বাড়িতে। প্রায় 4 ধামা বেলপাতা ছড়ানো হলো, ছেটানো হলো। তারপর মুড়কি আর ক্ষীর খেয়ে 3 জন খাটে শুয়ে পড়লেন। পরদিন সকালে সে এক কীর্তি। আচার্য ওঝার মুন্ডুটা সম্পূর্ণ ঘোরানো। চলতে পারেন না সামনের দিকে, তাই পিছিয়ে পিছিয়ে হাঁটেন। সে এক বিরাট অসুবিধের ব্যাপার, আর ভারী লজ্জারও কথা। ওঝা হিসেবে তার প্রতিষ্ঠা এক মুহূর্তেই যেন উবে গেল। আর তার 2 চেলা, তাদের অবস্থাও করুণ।
তাদের প্রত্যেকেরই একটি করে পায়ের গোড়ালি সামনের দিকে হয়ে গেল, আর দুজনেরই বাঁ হাত হয়ে গেল ডান হাত, আর ডান হাত হয়ে গেল বাঁ হাত। এরপর তারা ওই অঞ্চল থেকে কোথায় উধাও হলো কেউ জানতে পারেনি। ওই বাড়িটা ক্রমশ ধ্বংস হতে লাগলো। দেখাশোনা করার কেউ নেই, কেউ কিনতেও চায় না, বিলিয়ে দিলেও কেউ নেয় না, এমন অবস্থা। কিন্তু এই পৃথিবীতে সাহসী লোকের অভাব হয় না কখনো। এক ভব ঘুরে এলেন তারা গ্রামে, বয়স 30 কি 40। এসে শুনলেন বাড়িটার কথা। তিনি বললেন তার অনেক অভিজ্ঞতা, পৃথিবীতে বেঁচে আর সুখ নেই। পৃথিবী এখন আর বসবাসের যোগ্যই নয়, বড় বেশি পাপ করছে মানুষ। হাওয়া বিষাক্ত, জল অপেয়, আর্সেনিক মেশানো জলে লোক মরছে, পরমাণু বোমা তৈরি হচ্ছে এখনও। তার আর বাঁচারই ইচ্ছে নেই। তাই তিনি বললেন তিনি ওই বাড়িতে যাবেন, থাকবেন। উদ্দেশ্য ভারী নূতন ধরনের। তার ইচ্ছে ওখানে ভূতের হাতেই তিনি মরবেন। সে এক নূতন রকম মৃত্যু হবে তার। ভদ্রলোক বাঙালি, নাম রবি হাজরা। ব্যাস এই পর্যন্ত, আর কিছু বলেন না। শুধু বলেন তিনি এই বাড়িতে থাকতে চান, দেখতে চান ভূতের কীর্তি। মরলে মরবেন, কেননা তার জীবনে আর নাকি বাঁচার ইচ্ছা নেই। শুনে গ্রামের লোকেরা তাকে এই কর্ম থেকে বিরত থাকতে বলল, কিন্তু তিনি অনড়। তিনি সন্ধেবেলা হাতে কেবল একটা ব্যাটারিওয়ালা ছোট টর্চ নিয়ে বাড়িতে ঢুকলেন। অনেকটা রাত জেগেও কোনো অস্বাভাবিক কিছু দেখতে পেলেন না। একটা মোমবাতি ছিল, সেটিও জেলে ছোট হয়ে আসছিল। সেটি একসময় পতপত করে নিভেও গেল। এরপর তিনি ঘুমিয়ে পড়লেন। আস্তে আস্তে ভোর হলো, ঘরে আলো ঢুকলো। এমন সময় তিনি নিজের মুখে হাত দিলেন। এ কী ব্যাপার? তার মুখে একটুও দাড়ি নেই। কে এমন চমৎকার করে তার দাড়ি কামালো তাকে না জানিয়ে? আবার গালে বেশ একটা গন্ধ, মনে হচ্ছে অডিকলনের গন্ধ। এরপর তিনি মাথায় হাত দিলেন। এ কী হলো? দীর্ঘ চুলগুলো কেটে দিয়েছে কেউ। বাহ, মাথাটা তার এখন বেশ হালকা লাগছে। পাশেই বাথরুম। তিনি গামছা আর সাবান নিয়ে ঢুকলেন। দেখলেন চমৎকার নূতন তোয়ালে ঝুলছে দেওয়ালে আটকানো আংটায়। নূতন কল, নূতন বেসিন, দেওয়ালটাও যেন নূতন রং করা। হাজরা মশাই দিব্যি চমৎকার সাবান দিয়ে চান করলেন। জলটা গরম। ভালো করে চান টান করে ঘরে ঢুকলেন। দেখলেন টেবিলের ওপর রাখা একটা প্লেটে 4টে টোস্ট আর চিজের টুকরো, পাশে রাখা কফির মগ, তাতে গরম কফি। কিছুক্ষণ বাদেই গ্রামের কৌতূহলী লোকজন এলো দেখতে তিনি কেমন আছেন। তারা দরজায় ধাক্কা দিতেই হাজরা মশাইকে দেখে ভারী চমকে গেল। দাড়ি নেই, গোঁফ নেই, চুল সুন্দর করে কাটা। হাজরা মশাই বললেন, না, এবারেও মরাটা হলো না, বেঁচেই তো রইলাম। তাকে দেখে গ্রামের লোকেরা বিস্মিত। স্থানীয় পোস্টমাস্টার ইয়াকুব বললেন, আপনি কি ভূতের ওঝা? হাজরা মশাই বললেন, কোশমিন কালেও নয়। গ্রামের লোকেরা তা শুনে আরও আশ্চর্য হলো। তারা বললেন, এটা কেমন করে হলো মশাই? হাজরা মশাই বললেন, কেমন করে হলো তা তো জানি না, তবে দেখতে পাচ্ছি হলো। খবরটা খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ল। সারাদিন কেবলই লোক আর লোক, হই হল্লা। সকলেই হাজরার খোঁজ খবর নিতে আসছে।
সকলেই আশ্চর্য। হাজরাবাবুর এসব ভালো লাগছে না। এত লোক, সবাই সব জানতে চায় আর আশ্চর্য হয়ে তার দিকেই তাকিয়ে থাকে। দুপুর হতেই খাবার তিনি পেয়ে গেলেন আবার আগের মতো টেবিলের ওপর। টমেটো স্যুপ, মিহি চালের ভাত, ইলিশ মাছ ভাজা, ইলিশের ডিম ভাজা, ইলিশের সর্ষে বাটা, এসবই হাজরাবাবুর ভারী পছন্দের জিনিস। তিনি অবাক হলেন বলাই বাহুল্য, কিন্তু ঘাবড়ে গেলেন না, বেশ মজা পেলেন। কাল রাতে যখন শুতে যান তখনও তার ধারণা ছিল তিনি রাতের বেলাতে ভূত বা অপদেবতার হাতে মারা যাবেন, সেজন্য তিনি প্রস্তুত ছিলেন। কিন্তু এখন মনে হচ্ছে বেশ তো চমৎকার জিনিস। আরও অদ্ভুত লাগছে এই বিশাল ভাঙাচোরা বাড়িটা, যে ঘরে তিনি রাত্রে ছিলেন সেই ঘর, আর তার সঙ্গে চানের ঘরটি চমৎকার হয়ে গেছে কত তাড়াতাড়ি। যে বিছানা ছিল ছেঁড়া, ধুলো ভর্তি, সকালে উঠে আবিষ্কার করলেন বিছানার পুনর্জন্ম। চমৎকার দুটি বালিশ, নূতন দেখতে চাদর, তোশক, কেবল কি তাই, ঘরের দেওয়ালগুলোও নূতন, হালকা হলুদ রঙে চমৎকার লাগছে। যে জানলা রাত্রে খুলতে গিয়ে ক্যাচ ক্যাচ শব্দ উঠেছিল, সেখানে এখন দেখা যাচ্ছে ভারী পাল্লা, তাও আবার কাঠের। জানলার পাল্লার রং বাইরেটা সবুজ, ভেতরেরটা ব্রাউন, অনেকটা সেগুন কাঠের মতো। এসব যে ভূতের কীর্তি তার বুঝতে দেরি হলো না তার। তবে তিনি ভয় পেলেন না। একটা দিন তার বেশ কাটল। এবার রাতের বেলা ঠিক 9টা নাগাদ তার জন্য তিনি পেয়ে গেলেন রাতের খাবার। এসবের বর্ণনা দেওয়া শক্তি আমার নেই, তবে এটা বলা যায় হাজরাবাবুর এই চমৎকার বাড়িটায় থাকতে ভয় করছে না। ভূতের ভয় তার কোনো দিন ছিল না, কারণ তার ধারণা ছিল ভূত হচ্ছে মানুষের মনের ব্যাপার। মানুষের মনে ভয় থেকে জন্ম হয় কাল্পনিক ভূত, প্রেত, দৈত্য আর দানব। কিন্তু গতকাল থেকে তার ধারণা বদলেছে। কেবল তাই নয়, ভূত সম্পর্কে সাধারণ মানুষের যে ভীতি যেমন থাকে আর কি, সেটা একবারেই উল্টে ভূতেদের সঙ্গে তার হলো বন্ধুত্বপূর্ণ ব্যবহার। হাজরা চিরকাল ভালো মানুষ। তিনি নিজে তো ভালোই, অন্যেরও ভালো হোক এটাই চান। অন্যেরা ভালো এটা বিশ্বাস করে কত যে তিনি ঠকে গেছেন তার ইয়ত্তা নেই। তার ছবি তোলার শখ ছিল, 3টে দামি ক্যামেরা ছিল, সেগুলো পরপর 3 বন্ধুকে দিয়েছিলেন, কিন্তু ফেরত পাননি। তিনি ভেবেছেন ওরা সব পরে ফেরত দেবে নিশ্চয়ই, কিন্তু ফেরত তিনি পাননি। তিনি একটি বকের ছবি তুলেছিলেন। এত চমৎকার ছবি, একজন পরিচিত ব্যক্তি সেই ছবিটি চেয়ে নিয়ে গেলেন, কিন্তু ফেরত দিলেন না। এরপর 5 মাস কেটে গেছে। একদিন শুনলেন যে একটি খবরের কাগজে তার তোলা ছবিতে নাকি পুরস্কার ঘোষিত হয়েছে, কিন্তু ছবি যে তুলেছে তার জায়গায় নাম ছিল তার পরিচিত ব্যক্তিটির। জাপানের একটি বড় পুরস্কার পেয়েছে ছবিটা। ছবিটা কে তুলেছে আর কাগজে লেখা আছে অন্য ব্যক্তির নাম। সেটা দেখে হাজরাবাবুর একটু মন খারাপ হয়েছিল, কিন্তু ইচ্ছে করে তিনি আর কিছু করলেন না। তার কাছে ছবিটির মূল নেগেটিভ ছিল। ইচ্ছে করলেই তিনি প্রমাণ করতে পারতেন ছবিটি তার তোলা। হাজরাবাবু প্রতি সপ্তাহে বিশ্বের নেতাদের কাছে পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কী করা দরকার লিখে পাঠাতেন। তার ফলে পৃথিবীতে যে কোনো উন্নতি হয়নি সেটা তিনি বুঝতে পারলেও তার চিঠি লেখার বিরাম হয়নি। অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন তিনি।
ধুতি পরতেন, পাঞ্জাবি পরতেন আর পরতেন চটি জুতা। তারাগ্রামে রায়দের পুরনো বাড়িটায় তিনি আরাম করে থাকতে লাগলেন। বাড়ি থেকে কিছু দূরে একটা নদী, সেটি সারা বছর ক্ষীণভাবে বয়ে চলে, কিন্তু বর্ষাকালে তার রূপ ভীষণ। ভয়ঙ্কর গর্জন শোনা যায়। লোকেরা নদীতে নামতে ভয় পায়। প্রতি বছরই নদীটার পাড় ভাঙে। কয়েকদিন এইভাবেই কাটল। এরপর এলো অমাবস্যা। তখন সবে বর্ষা শুরু, বৃষ্টি পড়ছে রোজই, থামবার নাম নেই। তার ইচ্ছে হলো একটা কবিতা লেখার। কখনো তিনি এর আগে কবিতা লেখেননি। অমাবস্যার রাতে লণ্ঠন জ্বালিয়ে রাত জেগে কবিতা লেখার চেষ্টা করছেন। এমন সময় হঠাৎ একটা দমকা হাওয়ায় লণ্ঠনটা নিভে গেল। ঘোর অন্ধকারে তিনি বসে রইলেন। খোলা জানলা দিয়ে চোখ পড়ল বাইরে। সেখানে শুধুই অন্ধকার আর অন্ধকার। মাঝে মাঝে জোনাকিরা জ্বলছে আর নিভছে। তিনি মনে মনে লিখে ফেললেন একটা কবিতা। আলো নেই, কাগজ নেই, কলম নেই যে ঝটফট করে তার মনের কবিতাটা তিনি লিখবেন। কিন্তু এমন সময় হঠাৎ তার কানের কাছে কে যেন বললে, ভয় পাবেন না, আমরা সব আশেপাশেই আছি। আবার তিনি শুনলেন তার কানের কাছে কেউ এসে বলছে, আপনাকে আমরা এ বছরের জন্য ভূতের সভাপতি নির্বাচন করব। কথাটা শুনে হাজরা মশাই খুশি হলেন কিনা জানি না, কিন্তু তিনি বললেন, আমি তো উপযুক্ত নই, আমার থেকেও অনেক উপযুক্ত এই পৃথিবীতে আছে। তাছাড়া আমি তো মানুষ, ভূত নই। অন্ধকারে আবার একটা আওয়াজ শোনা গেল। কেউ বলছে, সেটা কোনো সমস্যা নয়, আপনাকে ভূত করে নেওয়া হবে। শেষ পর্যন্ত হাজরা মশাই রাজি হলেন। তবে সময় আছে যথেষ্ট। 3 মাস পর নাকি তাকে ভূত করে নেওয়া হবে। এরপর তিনি গভীর ঘুমে অচেতন হয়ে পড়লেন। তিনি ঘুমের মধ্যেই বাইরে বৃষ্টির আওয়াজ পাচ্ছিলেন আর নদীর পাড় ভাঙার গর্জনও পাচ্ছিলেন। সকালে উঠে তার প্রথমেই মনে হলো, রাত্রে তিনি যে ছড়াটা মনে মনে ভেবেছিলেন সেটা লেখা যাক। কিন্তু কিছুতেই সেটা তার মনে এলো না। তিনি ভাবলেন তিনি অন্য একটা কবিতা লিখবেন। বেশ আয়েশ করে তিনি খাবার দাবার খেলেন। এমন সময় বারান্দায় কারা যেন ডাকলেন, হাজরা মশাই। তিনি বারান্দায় গিয়ে দেখলেন কয়েকজন লোক। তারা বললেন, আগে আমরা এই বাড়ির মালিক, আমরা সব রায় বংশের লোক, আমরা এখন দখল চাই। শুনে হাজরাবাবুর চক্ষু স্থির। তিনি বললেন, আরে সে তো ভালো কথা, আপনাদের সম্পত্তি আপনারা দখল নিন। আসলে এখন তো আর এই বাড়িটা ধ্বংসস্তূপ নয়, রীতিমতো সাজানো গোছানো বাড়ি। 15টা ঘরে পারস্যের দামি কার্পেট, দেয়ালগুলিতে বড় বড় শিল্পীর আঁকা ছবি, সোনার তৈরি কাপ, প্লেট, কাঁটা, চামচ। এখন কি আর সেই পচা বাড়ি আছে এটা? এর দাম এখন হিসেবের বাইরে। কত কোটি টাকার এই সম্পত্তি তা কেউ বলতে পারে না। কেউ বলে 27 রাজার সম্পত্তি হলো গিয়ে এই প্রাসাদ। হাজরাবাবু বললেন, আপনারা সব প্রমাণ নিয়ে আসবেন। আপনারা সবাই যে রায় পরিবারেরই লোক আমি বিশ্বাস করি না। তবে কিনা আদালতে তো আর সে কথা শুনবে না কেউ। সেখানে দাখিল করতে হবে দলিল, দাখিল করতে হবে দস্তাবেজ। বুঝলে ভাইরা? এই কথা শুনে ব্যক্তিগুলো সব মাথা নিচু করে চলে গেল তখনকার মতো। বলল, দলিল, দস্তাবেজ, সাক্ষী সব নিয়ে আসবে। কিন্তু গোলমালের তাতেও শেষ হলো না।
হঠাৎ করে আসলো দুজন সরকারি কর্মচারী। তারা বললেন, এ বাড়ি এখন সরকারের সম্পত্তি, কারণ এই বাড়ির মালিক মৃত, এর কেউ ওয়ারিশান নেই। হাজরাবাবু মিষ্টি হাসি হেসে বললেন, বেশ তো, ঠিক আছে, হুকুমনামা নিয়ে আসুন, আমি বাড়ি ছেড়ে চলে যাব। গ্রামের লোক বলল, এই সম্পত্তিতে তাদেরও কিছু প্রাপ্য, কারণ এই সম্পত্তি তারা এতদিন ধরে রক্ষা করেছে, তাদেরকেও মূল্য দিতে হবে। সবার কথাই মেনে নিল হাজরাবাবু। হাসি মুখে বললেন, বেশ তো, সেটাও তো ভালো কথা। এদিকে ওই অঞ্চলের সাংঘাতিক ডাকাত লালু ডাকাত এক রাত্রে 40 জন লাঠিয়াল আর 4 জন রাইফেলওয়ালাকে নিয়ে লুট করতে এলো প্রাসাদ। হাজরামশাইকে বেঁধে ফেলে লুটপাট চালাতে লাগলো। রান্নাঘরের সব সোনার থালা বাটি প্লেট থেকে শুরু করে দেওয়ালের ছবি, হিরে জহরতের তৈরি জিনিসপত্র বস্তায় পোড়া হলো। লালু সর্দার একটা সোফায় বসে বসে গড়গড়া টানতে টানতে সব তদারকি করলেন। দিব্যি ডাকাতি চলতে লাগলো, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। হঠাৎ দেখা গেল লালু সর্দার শূন্যে প্রায় 30 ফুট উঁচুতে উঠে গেছে। হাতে তখনও ধরা আছে গড়গড়ার নল, আর পাশে গড়গড়া। ভয়ে তার দু চোখ বিস্ফারিত। তাদের দলের প্রায় প্রত্যেকেই শূন্যে কাঁঠালের মতো ঝুলছে। তাদের সমস্ত বস্তা থেকে জিনিসপত্র বেরিয়ে শূন্যে ভাসতে ভাসতে যথাস্থানে চলে গেল। এরপর আর একটা ভয়ঙ্কর ব্যাপার হলো। রাত প্রায় 2টোর সময় বিরাট এক আওয়াজ করে প্রাসাদটা চলে গেল নদীর মধ্যে। খরস্রোতা নদীর কীর্তি দেখে গ্রামবাসীরা সবাই অবাক আর বিস্মিত। প্রায় 40 জন ডাকাত শূন্যেই ঝুলে রইল। তাদের নামবার সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর 25 জন ওঝাকে ডাকা হলো। তারা 2 দিন 2 রাত্রি যজ্ঞ করে একে একে ক্ষুধার্ত তৃষ্ণার্ত ডাকাতদের নামালো। তাদের সবকটাকে সর্দার সমেত জেলে পোড়া হলো। হাজরাবাবুকে পাওয়া যায়নি এরপর থেকে। ওঝারা পরে গুণে বলেছিলেন, হাজরাবাবুকে ভূতেরা মন্ত্র বলে দক্ষিণ আমেরিকার একটি চমৎকার জায়গায় নিয়ে গেছে। 10 বছর পর হয়তো ফিরে আসবেন। তারা গ্রামের লোকেরা নাকি সেই আশায় আজও রয়েছেন। আমার মনে হয় এসবের মূলে রয়েছে ডেরেক সালিভানেরই ভূত। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।